বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। তো আজকে আমরা হিসাব বিজ্ঞানের অংশীদারি ব্যবসায়ের রাজশাহী বোর্ড 2019-এর অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তো মূল টপিক্সে যাওয়ার আগে এখন পর্যন্ত যারা আমার হিসাব বিজ্ঞানের আদ্য ও অন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তো তোমরা সাবস্ক্রাইব করে নাও, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাওয়া যাক। আমরা প্রশ্নটা একটু দেখে নিই। তো প্রশ্নটা আমরা দেখে নিই, আর প্রশ্নটা তোমরা অবশ্যই পেয়ে যাবে, কারণ এটা বোর্ডের প্রশ্ন। তোমাদের নতুন বই হলে বইয়ের পিছনেই পেয়ে যাবে। রাজশাহী বোর্ড 2019। আমি একটু প্রশ্নটা একটু পড়ে নিই। নুসরাত, আফরিন, বৃষ্টি একটি অংশীদারি ব্যবসার 3জন অংশীদার। তারা কারবারে লাভ লোকসান যথাক্রমে 3:2:1 অনুপাতে বন্টন করে নেয়। 2018 সালে 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল 50,000, 40,000, 30,000 টাকা। অংশীদারি চুক্তিপত্র মোতাবেক প্রত্যেক অংশীদারের মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 8% হারে সুদ ধরতে হবে। ব্যবসায় সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য আফরিন ও বৃষ্টি যথাক্রমে 3,000 টাকা ও 2,000 টাকা করে মাসিক বেতন পাবে। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অংশীদারগণ সারা বছর ধরে ব্যবসায় থেকে যথাক্রমে 8,000, 6,000, 4,000 টাকা উত্তোলন করে। 2018 সালের 1 জুলাই তারিখে বৃষ্টি 10,000 টাকা অতিরিক্ত মূলধন এবং আফরিন 15,000 টাকা কারবারে ঋণ সরবরাহ করে। আফরিনের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিট লাভ 1,20,000 টাকায় উপনীত হয়। তো এই ছিল আমাদের অঙ্ক। তো আমাদের ক নম্বরে যেটি করতে বলেছে সেটি ঋণের সুদের জাবেদা দিতে বলছে। তো এখানে আমরা দেখলাম যে আফরিন আমাদের কারবারে 15,000 টাকা ঋণ দিয়েছে। তো কত পার্সেন্ট সুদ ধরতে হবে সেটি কিন্তু নাই। তো আমরা যদি সুদের হার না থাকে, অঙ্কে দেওয়া না থাকে, সেক্ষেত্রে অংশীদারি কারবারের যে আইন, অর্থাৎ আইন প্রয়োগ করতে হবে। অংশীদারি কারবারের আইন রয়েছে যে ঋণের সুদের পার্সেন্টেজ দেওয়া না থাকলে আমাদের 6% হারে সুদ ধরতে হবে। যেহেতু জুলাই থেকে সে ঋণ দিয়েছে, তো 6 মাসে সুদ হবে। তো আমরা 15,000 টাকার 6 মাসের সুদটা আমরা ক্যালকুলেশন করে নেব। তো 15,000-এ আমাদের 6% করলে যেটি আসে সেটা হলো 900, কিন্তু 6 মাসে 450 টাকা আসবে। তো সেটার জন্য আমরা জাবেদা দেবো। জাবেদা করার জন্য ছোট্ট করে একটি জাবেদার ছক করে নিতে হবে। তো ঋণের সুদের যে জাবেদা হবে, ঋণের সুদের জন্য একটা জিনিস তোমরা অবশ্যই খেয়াল করবে। আমরা যখন লাভ লোকসান আবন্টন হিসাব করি, তখন লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে ঋণের সুদটি থাকে, যার কোণে জাবেদা হবে লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট। যে ঋণ দিবে তার ঋণ হিসাব ক্রেডিট হবে। তো আমাদের জাবেদা যা হচ্ছে তাহলে লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট, ঋণের ঋণ হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 450 টাকা। আমরা আগে ক্যালকুলেশন করে নিয়েছি। 450 টাকা আমরা ছোট্ট করে ব্যাখ্যা দিয়ে নেব যে আফরিনের ঋণের সুদ ধার্য করা হলো। তো শিক্ষার্থী, এই ছিল আমাদের ক নাম্বার। এরপর আমরা খ নাম্বারে যেটি করতে বলেছে, খ নাম্বারে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব করতে বলেছে। আমরা খ নাম্বারে লাভ লোকসান আবন্টন হিসাবে ছকটি করে নিই। তো শিক্ষার্থী, আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে ছক করে নিয়েছি। শিরোনাম যেভাবে দিতে হবে, নুসরাত, আফরিন ও বৃষ্টির অংশীদারি ব্যবসায়ে লাভ লোকসান আবন্টন হিসাব 2018 সালে 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য আমরা ছক করে নিয়েছি। বিবরণ টাকা। এই পাশে এটা ডেবিট হবে, এই পাশে এটা ক্রেডিট হবে। তো আমাদের ডেবিট পাশে সকল প্রকার অংশীদারি কারবারের ব্যয়গুলো বসবে। সেটা বসানোর জন্য সর্বপ্রথম যে ব্যয়টি হিসাবভুক্ত করে সেটা হলো মূলধনের সুদ। তো আমরা মূলধনের সুদ আমরা ক্যালকুলেশন করে বসাবো। তো তার আগে শিরোনাম দিতে হবে অংশীদারদের মূলধন হিসাব, নিচে লিখতে হবে মূলধনের সুদ। মূলধনের সুদ লিখে কলম দিয়ে আমাদের যে কয়জন আছে তাদের নাম লিখতে হবে। নুসরাত, আফরিন, বৃষ্টি। এরপর আমাদের তাদের সুদগুলো ক্যালকুলেশন করে নেব। তো তাদের সুদের যে পার্সেন্টেজ ছিল সেটা 8%। তো প্রথম যে নুসরাত, সে 50,000 টাকা তার মূলধন ছিল, 50,000 টাকা। তো 50,000 গুণন 8% যেটা হয় সেটা হলো 4,000 টাকা। অর্থাৎ নুসরাতের মূলধনের সুদ হবে 4,000 টাকা। এবং পরে নুসরাতের পরে আফরিন 40,000 টাকা। তো 40,000 টাকার আমাদের 8% করলে যেটা হবে 3,200 টাকা।
3,200 টাকা। এরপরে যে বৃষ্টি, তো বৃষ্টির একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, কারণ বৃষ্টি আবার অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে। তো বৃষ্টি প্রারম্ভিক মূলধন ছিল 3,000, 3,000-এর যদি আমরা 8%, প্রারম্ভিক মূলধন ছিল 30,000, 30,000 টাকার যদি আমরা 8% করি, তাহলে যেটি হবে সেটি হলো 2400 প্লাস এর সাথে সে আবার অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে 10,000। তো আমরা 10,000 টাকার আগে 8% করবো। 10,000 গুণন 8% করলে হয় 800 টাকা। যেহেতু সে জুলাই মাসে দিয়েছে, তো জুলাই থেকে ডিসেম্বর 6 মাস, অর্থাৎ 6 মাসে আসবে 400 টাকা, অর্থাৎ দুইটি যোগ করলে যেটি হবে সেটি হবে 2,800 টাকা, 2,800 টাকা। এরপরে আমরা যোগ করে এটা আমরা আউটারে দিয়ে দিব 7 2 9 10,000 টাকা। এরপরে যে ব্যয়টি আসবে, সে আমাদের আফরিন কারবারে ঋণ দিয়েছে, সে তো ঋণের সুদ পাবে, এটা অংশীদারি কারবারের ব্যয়। এখানে লিখতে হবে আফরিনের ঋণ হিসাব, আফরিনের ঋণ হিসাব, ঋণের সুদ, তো এটা আমরা ক্যালকুলেশন করেছি 450 টাকা। এরপরে যেটি আসবে সেটি বেতন। তো এখানে একটা জিনিস আমি বলে রাখি, একজনের বেতন ডেবিট করা আছে, আফরিনের বেতন ডেবিট করা, অর্থাৎ আফরিনের বেতন আমাদের আগেই চার্জ করা হয়েছে, সুতরাং আফরিনের বেতন লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না, কিন্তু সেটি মূলধন হিসাবে যাবে। যদি আফরিনের মূলধন হিসাব করি সেখানে যাবে। তো এখানে যেটা বেতন আসবে সেটি হলো বৃষ্টির। তো বৃষ্টি প্রতি মাসে 2,000 টাকা করে বেতন পাবে। তো লিখবো আমরা বৃষ্টির মূলধন হিসাব, বৃষ্টির মূলধন হিসাব বেতন, সে বেতন পাবে 2,000 টাকা করে। তো 12 মাসে যে গুণ দিলে 24,000 টাকা। তো এই ছিল মূলত আমাদের এই আজকের যে অঙ্ক, সেই অঙ্কের ব্যয়। এই পাশে আমরা আয় পাশে চলে আসি। তো আয় পাশে সর্বপ্রথম যেটি লিখতে হবে নিট লাভ, তো সেটা আসবে লাভ লোকসান হিসাব থেকে। তো লিখতে হবে লাভ লোকসান হিসাব, দিয়ে দিতে হবে নিট লাভ। তো আমাদের যেটি নিট লাভ রয়েছে 1,20,000, নিট লাভ রয়েছে 1,20,000। এরপরে যেটি আসবে সেটি উত্তোলনের সুদ, এটা হলো অংশীদারি কারবারের আয়। তো এটা লিখব অংশীদারদের মূলধন হিসাব, উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ লিখে আমরা কলম দেবো, দিয়ে যে কজন আছে তাদের নাম লিখবো। মোশরাফ, আফরিন, বৃষ্টি। তো নুসরাত উত্তোলন করেছে 3,000 টাকা। আমাদের সারা বছর ধরে তারা উত্তোলন করেছে, এভাবে দেওয়া আছে। তো আমাদের গড়ে 6 মাসের সুদ ধরতে হবে। তো নুসরাত উত্তোলন করেছে হলো নুসরাত উত্তোলন করেছে 8,000, তারপর আফরিন উত্তোলন করেছে 6,000, বৃষ্টি উত্তোলন করেছে 4,000। তো প্রথমে 8,000, তো 8,000 গুণন 8% করলে যেটি হয় সেটি হলো 640। যেহেতু 6 মাস, তাহলে অর্ধেক হবে 320 টাকা। নুসরাতের যে উত্তোলনের সুদ হবে সেটি 320 টাকা। আফরিন উত্তোলন করেছে 6,000, তো 6,000-এর 8% করলে যেটি 480, এর অর্ধেক যা হবে 240 টাকা, 240 টাকা। বৃষ্টি উত্তোলন করেছে 4,000, তো 4,000 গুণন 8% করলে যেটি হবে সেটা 320, এর অর্ধেক 160 টাকা, 160 টাকা। তো টোটাল যে সুদটা হইতেছে সেই 720। তো আমাদের মূলত আয়ের পাশ ছিল এই, ব্যয়ের পাশ ছিল আয় ব্যয়, আয় সমূহ থেকে ব্যয়গুলো বাদ দিয়ে যে টাকা থাকবে সেটা আমাদের যে কারবারের অংশীদার তাদের মধ্যে বন্টন করে দিতে হবে। তো আমরা আগে ব্যালেন্স টেনে নিই। তো শিক্ষার্থী, আমাদের যেভাবে ব্যালেন্স টেনতে হবে, ক্রেডিট পাস যোগ করে নিচ্ছি। ক্রেডিট পাসের যোগফল হয় 1,20,720। তো এই 1,20,720 এ পাশে নিয়ে এসে লিখবো, লিখে এই ব্যয় পাশে সবগুলো বাদ দিয়ে দেবো। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হলো 86,270।
এই টাকাগুলো যে অংশীদারদের যে লাভ লোকসান বন্টনের যে অনুপাত রয়েছে সেই অনুপাত অনুযায়ী আমরা বন্টন করে দিব। তো তাদের যে বন্টনের অনুপাত ছিল সেটা 3:2:1, তো আমরা এটা সেই অনুপাতে ভাগ করে দেবো। তো এটা ভাগ করার জন্য আগে আমাদেরকে কি করতে হবে, অনুপাতগুলোকে যোগ করে নিতে হবে। তো অনুপাতের যোগফল হবে 3 8 2 5 আর 6, অর্থাৎ অনুপাতের যোগফল হবে 6। তো এই টাকাকে প্রথমে 6 দ্বারা ভাগ হবে, 3 দ্বারা গুণ হবে, সেটা পাবে নুসরাত। তো আমাদের টাকার পরিমাণ ৮৬,২৭০ ভাগ হলো 6 গুণ 3, অর্থাৎ প্রথম দিন যেটা পাবে নুসরাত পাবে 43,135 টাকা, 43,135 টাকা। তো পরের জন্য এটাকে 6 দ্বারা ভাগ হবে, 2 দ্বারা গুণ হবে, ৮৬,২৭০ ভাগ 6 গুণ 2, যেটি হবে ২৮,৭৫৭ টাকা, ২৮,৭৫৭ টাকা। তো পরেরটা শুধু 6 দ্বারা ভাগ, 1 দ্বারা গুণ, তো এই ৮৬,২৭০ ভাগ 6, 6 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ, সেটা ১৪,৩৭৮, ১৪,৩৭৮। তো এই তো আমরা বন্টন করে দিলাম। তো আমার এরপরে যেটি করতে বলেছে সেটি হলো গতে করতে বলেছে বৃষ্টির মূলধন হিসাব। তো আমরা শুধু বৃষ্টির মূলধন হিসাব করব। তো মূলধন হিসাব করার আগে আমি একটা কথা বলে নিই যে সাধারণত লাভ লোকসান আবন্টন হিসাবে যেগুলো ডেবিটে থাকে মূলধন হিসাব করতে গেলে যেগুলো মূলধনের সাথে সংশ্লিষ্ট সেগুলো মূলধনের ক্রেডিট পাশে চলে যায়, আর ক্রেডিট পাশেরগুলো ডেবিট পাশে চলে আসে। তো আমরা বৃষ্টির মূলধন হিসাব করব। তো শিক্ষার্থী, আমরা বৃষ্টির মূলধন হিসাবের ছক করে নিয়েছি যে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, শুধু একজনের মূলধন হিসাব করতে বলেছে। তো মূলধন হিসাব করার জন্য মূলধনের একটা ব্যালেন্স আগের থেকেই থাকে, যেটা প্রারম্ভিক ব্যালেন্স, সেটাকে আমরা ব্যালেন্স বিডি বলি। মূলধন যেহেতু ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে, সুতরাং ব্যালেন্স বিডিটা ক্রেডিট পাশে বসবে। তো সুতরাং প্রথমেই সেটি লেখা নিই, 2018 জানুয়ারির 1 তারিখ লিখব ব্যালেন্স বিডি। তো বৃষ্টির প্রারম্ভিক যে মূলধন ছিল তার বৃষ্টির প্রারম্ভিক মূলধন ছিল 30,000 টাকা। বৃষ্টির প্রারম্ভিক মূলধন ছিল 30,000 টাকা। সে আবার জুলাই 1 তারিখে নগদে 10,000 টাকা নিয়ে আসছে কারবারে। তো সেটা নিয়ে আসলে জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, বৃষ্টির মূলধন হিসাব ক্রেডিট। মূলধনই ক্রেডিটে বসবে, লিখতে হবে নগদান হিসাব। নগদান হিসাব 10,000 টাকা। এরপরে লিখতে হবে ডিসেম্বর 31 লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব। তো আবন্টন হিসাব থেকে যে আইটেমগুলো আসবে, প্রথমেই আসবে মূলধনের সুদ। মূলধনের সুদ, অর্থাৎ বৃষ্টির মূলধনের সুদ ছিল 2,800 টাকা। বৃষ্টির মূলধনের সুদ ছিল 2,800 টাকা। এরপরে সে বেতন পাবে, বেতন পেয়েছে, বেতন আসবে। বেতন ছিল 24,000 টাকা। এরপরে যেটা পাবে সেটা হলো মুনাফার অংশ। মুনাফার অংশ। তো মুনাফার অংশ কত টাকা পেয়েছিল? 86,000। মুনাফার অংশ অর্থাৎ সে মুনাফার অংশ পেয়েছিল 14,378 টাকা। 378 টাকা। এরপরে আমরা এই ক্রেডিট পাস শেষ হয়েছে, আমরা ডেবিট পাশে চলে আসব। অর্থাৎ ডেবিট পাশে সেই আইটেমগুলো বসবে যে আইটেম দ্বারা তার মূলধন হ্রাস পাবে। তো যে আইটেম দ্বারা তার মূলধন হ্রাস পাবে সেই আইটেমগুলো ডেবিট পাশে বসবে। 2018 ডিসেম্বর 31 প্রথমেই বসবে উত্তোলন। উত্তোলন হিসাব। তো বৃষ্টি উত্তোলন করেছিল 4,000 টাকা। বৃষ্টি উত্তোলন করেছিল 4,000 টাকা। এরপরে লাভ লোকসান আবন্টন হিসাব থেকে যেটি আসবে আবন্টন হিসাব, তো এখান থেকে যেটি আসবে সেটি উত্তোলনের সুদ আসবে। উত্তোলনের সুদ ছিল 160 টাকা। এই ছিল তার মূলধনের সব আইটেম। এখন আমাদেরকে ব্যালেন্স টানতে হবে, অর্থাৎ এই পাশ বড়, এই পাশ যোগ করে এই পাশ বাদ দিয়ে আমরা ব্যালেন্স সিটি নির্ধারণ করব। তো
তো শিক্ষার্থী, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তো আমরা কিভাবে ব্যালেন্স নির্ধারণ করব? তো ক্রেডিট পাস আগেই যোগ করে নেব। ক্রেডিট পাস যোগ করে নিলে আমাদের 81,178 টাকা। তো 81,178 টাকা এই পাশে লিখবো। লিখে এই 4,000 আর 160 বাদ দিয়ে দিলে যেটি থাকছে 77,018 টাকা। এটা ব্যালেন্স সিডি, এটা 18 সালে ছিল। 19 সালে সেটা আবার ব্যালেন্স বিডি হয়ে যাবে। তো 2019 জানুয়ারি 1 লিখে লিখবো ব্যালেন্স বিডি এত টাকা। তো এই ছিল আমাদের অঙ্ক। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।